রাস্তা দিয়ে একটা ছেলে কাগজ কোড়াতে কোড়াতে যাচ্ছিল। ছেলেটা প্রতিদিনই এই রাস্তা ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাগজ এবং বোতল টোকায়। ছেলেটার আপন বলতে তেমন কেউ নেই। আর এদিকে এই শহরের রাজত্ব করে বেড়াচ্ছে আরাফাতের লোকজন। আরাফাত হলো গ্যাংস্টার এই শহরের, তাকে এক নামে সবাই ভালোভাবেই চেনে। আর আমাদের লোকজন এই শহরটাকে তার নিজের হাতের মুঠোর মধ্য নিয়ে যা ইচ্ছে সেটাই করছে। আরাফাতের লোকজন একটা মেয়েকে ওই টোকাই ছেলেটার সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছিল। আর তখন ওই টোকাই ছেলেটা আকাশ গিয়ে তাদেরকে বলতে লাগলো, এই যে ভাই, আপনারা এইভাবে মেয়েটাকে কেন তুলে নিয়ে যাচ্ছেন? প্লিজ মেয়েটাকে ছেড়ে দিন, এভাবে একটা মেয়েকে তুলে নিয়ে যেতে পারেন না। তোর সাহস তো কম না, তুই আমাদের কাজে বাধা দিস। তুই জানিস না আমরা আরাফাতের লোকজন, তবু তুই সাহস করে কেন সামনে আসলি? টুকাইয়ের বাচ্চা, টুকাই, যা এখান থেকে, নাহলে এখানে মেরে পুঁতে রাখবো। প্লিজ আপনি আমাকে বাঁচান, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। এই তোরা আমাকে ছেড়ে দে, আমি তোদের কোনো ক্ষতি করেছি কি? আমি তোদের কোনো ক্ষতি করিনি, তবুও কেন তুলে নিয়ে যাচ্ছিস? তোরা এই মেয়েটাকে তুলে নিয়ে যেতে পারবি না। শুধু শুধু টানা হিচড়া করে মেয়েটাকে কষ্ট দিস না, চুপচাপ এখান থেকে চলে যা। তোর সাহস তো কম না, তুই টুকা হয়ে আমাদের মুখের উপর কথা বলছিস, আমাদেরকে ধমক দিয়ে কথা বলছিস। এই ওকে বুঝিয়ে দে রে, আমরা কে, মেরে হাত পা ভেঙে দে, যেন সামান্য হাঁটতেও না পারি। আমাকে কোনো কিছু করতে আসলে তোদের কয়েকবার জন্ম নিতে হবে। তোদেরকে ভালো করে বললাম, কথাটা শুনলি না, তাই এখন অন্য ব্যবস্থা করতে হবে। তখনই আকাশ ছেলেটা ওদেরকে মারতে লাগলো। আর এদিকে নুসরাত মেয়েটা আকাশের মারামারি দেখে হতভম্ব হয়ে গেছে, কারণ একটা টোকাইয়ের শরীরের এত শক্তি আসে কি করে? তারপর আবার সে একজন নামকরা টোকাই, আর নামকরা টোকাই হয়ে সে একটা মেয়ের এসব কাজে সাহায্য করছে। মেয়েটা নীরব দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, আর আকাশ ওদেরকে মেরে ভাগিয়ে দিল। আর ওরা চলে যাওয়ার পরে আকাশ তখন মেয়েটার কাছে আসে। মেয়েটার কাছে আসার পরে তখন আকাশ মেয়েটাকে বলতে লাগলো, এই শহরটা ভালো না, তাই একা একা চলাচল করবেন না পরের থেকে। আর টোকাইদের প্রতি সম্মান দেখে সত্যি আমি অনেক বেশি মুগ্ধ হলাম। আপনার কথাবার্তা এবং ফাইটিং দেখে মনে হচ্ছে আপনি আসলেই টোকাই নন, কারণ টোকাইরা এত শুদ্ধভাবে কথা বলতে পারে না। এত স্মার্টলি কথা বলতে পারে শুধুমাত্র আমাদের মতো শিক্ষিত সমাজের মানুষ, তাও আবার সুশিক্ষায় শিক্ষিত। মানুষ কখন কী রূপ ধারণ করে সেটা আসলে কেউই বলতে পারবে না। হয়তো আমিও কোনো মুখোশের আড়ালে আছি। আপনাকে এত কিছু চিন্তা করতে হবে না, আপনিও বাসায় চলে যান। আমার ব্যাপারে আপনার এত না জানলেও চলবে। আর আশা করি এই ব্যাপারটা কাউকে বলবেন না। ঠিক আছে, বলবো না, কিন্তু আপনার পরিচয়টা যে আমার জানার ইচ্ছে করছে, কারণ আপনি আমার এত বড় উপকার করলেন। আপনার পরিচয় না জানলে আমার অনেকটা আফসোস থেকে যাবে। সময় হলে পরিচয়টা না হয় জেনে নেবেন। তাছাড়া আমি প্রতিদিন এই শহরের প্রতিটা জায়গায় টোকাই, তাই যে কোনো সময় দেখা হতে পারে, কোনো সমস্যা নেই। আর একজন টোকাইয়ের সঙ্গে কথা বলে তার পরিচয় জানতেন, এটা কি অনেক বেশি হয়ে যায় না? ঠিক আছে, আমি তাহলে বাসায় গেলাম। তবে আপনার পরিচয়টা আমি খুব তাড়াতাড়ি মনে হয় পেয়ে যাব। আপনাকে আমার অন্যরকম মানুষ মনে হয়েছে। আপনার কথাগুলো কেমন যেন রহস্যজনক। এ কথা শোনার পরে আকাশ খানিকটা হেসে দেয়। আর হেসে দেওয়ার পরে এদিকে নুসরাত আকাশকে বিদায় দিয়ে চলে গেল। নুসরাতের কেন জানি বারবার আকাশের কথাগুলোই মনে হচ্ছিল। কেন আকাশকে দেখে তার এমনটা মনে হচ্ছে? আকাশকে দেখে খুব কাছের মনে হয়েছে। আর সে যে টোকাই এটা সবাই বিশ্বাস করলেও নুসরাত এটা কখনোই বিশ্বাস করেনি, কারণ নুসরাত একজন সাংবাদিক, আর একজন সাংবাদিকের চোখ এড়ানোটা খুব সহজ কাজ নয়। তবে সে টোকাইয়ের ছদ্মবেশে আছে এটা 100% ঠিক, কিন্তু তার আসল পরিচয়টা নুসরাতের জানার আগ্রহ তুমুল বেড়েই চলেছে। নুসরাত এসব কথা ভাবতে ভাবতে সে চলে আসলো বাসায়। আসার পরে সে ল্যাপটপ নিয়ে আরাফাতের গ্যাংস্টার সম্পর্কে লিখতে শুরু করলো, কারণ মানুষকে জানানোর প্রয়োজন
যে আরাফাতের কর্মকাণ্ড মানুষকে যদি না জানানো হয় তাহলে মানুষ কিভাবে জানবে? আরাফাতের বিরুদ্ধে কথা বলার জন্য একজনকে ভীষণ দরকার, কারণ এই আরাফাতকে আরও অনেকজন, আরও অনেক মাফিয়া তাকে সাহায্য করছে। এভাবে পুরো দেশটা শেষ যাবে কিছুদিনের মধ্যেই। সবাই আরাফাতের ব্যাপারে নিউজ করতে অনেক বেশি ভয় পায়, কিন্তু নুসরাত অদম্য সাহস নিয়ে আজকে আরাফাতের নামে নিউজ করতে বসে পড়ল। আগে নিউজটা ভালোভাবে তৈরি করবে, পত্রিকায় ছড়ানো হবে, তারপর মানুষের রিয়াকশন দেখে বাকি পদক্ষেপ নেওয়া হবে। এসব কিছু ভেবেই নুসরাত কাজ করতে থাকে। এদিকে আকাশ বাসায় চলে আসলো, অনেক বড় একটি বাসা, আর সে বাসার মধ্যে একাই থাকে। আপন বলতে সে একাই, কিন্তু তার সিকিউরিটি কাজের লোক অনেক রয়েছে। বাড়িটার প্রতিটি কোনায় কোনায় বিদেশি জিনিসপত্র দিয়ে সাজানো আছে। বাড়িটা যেন এক স্বপ্নের রাজ্য। বাড়িটার মধ্যে যে প্রথম প্রবেশ করবেন, সে প্রথম প্রবেশ করতেই তার মাথা ঘুরে যাবে, কারণ এত দামি দামি জিনিসপত্র হয়তো কখনোই কেউ দেখেনি। আকাশ ড্রেস চেঞ্জ করে রেডিও হয়ে নিল আর গাড়িতে করে একটা জায়গায় যেতে শুরু করলো। আর শহরটা পার হবার পরেই একটা জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে অপেক্ষা করছে রাকিব আর তামিম। আকাশের হয়ে কাজ করে রাকিব এবং তামিম, ওরা দুজনেই আকাশের সঙ্গে দেখা করার জন্যে এসেছে। আর আকাশ বেশ কিছুক্ষণ পরে তাদের সামনে চলে আসলো। তামিম এবং রাকিব দুজনেই আকাশকে সালাম দিল। সালাম দেওয়ার পরে আকাশ তখন জিজ্ঞাসা করতে লাগলো ভালো মন্দ, আর ভালো মন্দ জিজ্ঞেস করার পরে তখন তামিম আকাশকে বলতে লাগলো, ভাই, আপনার কথা মতো দেশের প্রতিটা জায়গায় জায়গায় আমাদের অফিস রয়েছে। প্রতিটা জেলায়, প্রতিটা ইউনিয়নের মধ্যে এক একটা করে সাব অফিস রয়েছে। আর মানুষ ড্রাগন কিংয়ের ব্যাপারে জানতে শুরু করেছে, মানুষ ভিসা স্বজন করতে শুরু করেছে। কিন্তু ভাই, এই শহরের দায়িত্বে আছে আরাফাত। আর এই আরাফাত দেশের বিভিন্ন জায়গায় তার ব্যবসা বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করছে। এমনকি প্রত্যেকটা ভার্সিটি কলেজের মধ্যেও তার সমস্ত ব্যবসা চালিয়ে যাবে। বিশেষ করে ভার্সিটি আর কলেজের ভিতরে সে ড্রাগসের সাপ্লাই করবে, এরকমটাই শোনা যাচ্ছে। এটা 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। শোন, তুই খোঁজ নিবি কোন কোন ভার্সিটিতে, কোন কোন কলেজে আরাফাত ড্রাগসের সাপ্লাই দিয়ে থাকবে, আর আরাফাতের হয়ে কারা কারা ওই ভার্সিটি এবং কলেজে কাজ করবে। এটা হলো তোর এই শহরের কাজ, আর বাকিটা তো আমি আছি, কোনো সমস্যা নেই। ভাই, আমাকে যে দায়িত্বটা দিয়েছিলেন আমি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর রফিক চৌধুরীর সঙ্গে একবার দেখা করার প্রয়োজন ছিল মনে হয়। আপনাকে সালাম দিয়েছিল, আপনি কি দেখা করবেন? আমি এখনই তার সঙ্গে দেখা করতে যাব। রাকিব, তোকে যে যে কাজ দিয়েছি এগুলো তুই ভালোভাবে করবি, আর প্রতিটা সাব অফিসে প্রতিদিন খোঁজ খবর নিবি। তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সকলকে ভালোভাবে পালন করতে বলবি, কোনো ভুল যেন না হয়। আর এখন থেকে প্রতিটা জায়গায় আরও লোক বাড়াতে হবে, তাই এখন থেকে যারা যারা কাজ করতে চাইবে আমার দলের হয়ে তাদের সবাইকে নিয়ে নিবি, আর সমস্ত কাজ বুঝিয়ে দিবি কি কি করতে হবে। ঠিক আছে ভাই, চলুন তাহলে আমরা রফিক চৌধুরীর সঙ্গে দেখা করে আসি। রফিক চৌধুরী আপনাকে প্রায় অনেক দিন ধরেই বলছিল দেখা করার জন্য। তবে ভাই, একটা সত্যি কথা বলতে, আপনাকে কিন্তু ওই ছদ্মবেশে বেশ ভালোই লাগছিল। আমি দেখে বেশ আনন্দ পেয়েছিলাম। সিরিয়াস কথার মাঝে যে তোদের ফাইজলামো করতে হয়, এই স্বভাবটা তোদের আর কখনোই গেল না। চুপচাপ ওঠ, আর কথা বলিস না। এমনিতেই আজকে অন্যরকম ঝামেলা হয়ে গেছে। কি ভাই, আমাদেরকে কি বলা যাবে না? আপনার কি ঝামেলা হয়েছে দেখি আমরা কোনো সলভ করতে পারি কিনা। আর এমন কোনো কাজ নেই যেটা আমরা করতে পারবো না। সাংবাদিক নুসরাত জাহানকে ভালোভাবে ফলো করবি। মেয়েটা আমার মনের দাগ কেটে গেছে রে, কারণ মেয়েটার এত সাবলীল ভাষায় কথা বলে, এত সুন্দর চেহারা আমি এর আগে কখনোই দেখিনি। যাক, আলহামদুলিল্লাহ, এতদিন পরে ভাইয়া আপনি একটা আমাদেরকে সুখবর দিলেন। আমি এটা সবাইকে জানিয়ে দেব, আর সবাই শোনার পরে অনেক খুশি হয়ে যাবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের ভাবির কোনো ক্ষতি হতেই দেব না। আমরা সব সময় তার খেয়াল রাখবো। এমনকি আমি কালকে থেকে ওনার পিছনে 2জন লোক রেখে দেব, 24 ঘন্টা ওনার পিছনে থাকবে। হয়েছে, আর কথা বলতে হবে না। এখন তাড়াতাড়ি করে গাড়ি ড্রাইভ কর, আর সামনে দেখে তারপর চালান, না হলে তো পুরো নদীতে নামিয়ে দিবি।
এইভাবে টুকটাক কথা বলার পরে তারা মন্ত্রীর বাসার সামনে চলে আসলো। এই রফিক চৌধুরী শুধুমাত্র মন্ত্রী হয়েছে একমাত্র আকাশের জন্যে, কারণ সে ছিল সামান্য একজন মেয়র, আর মেয়র থেকে ধাপে ধাপে এসে মন্ত্রী পর্যন্ত এসেছে। সমস্ত অবদান হলো আকাশের। আকাশ এবং মন্ত্রী হলো দুজনেই বন্ধুর মতো, যদিও তাদের বয়সটা অনেক তফাৎ, কিন্তু মন্ত্রী নিজেই আকাশকে তার বন্ধুর মতোই মনে করে। এই পৃথিবীতে যদি মন্ত্রী একজনকে বিশ্বাস করে সেটা হলো একমাত্র আকাশ চৌধুরী ওরফে ড্রাগন মাফিয়া কিং। মন্ত্রী আকাশকে দেখে বসার জন্য বলল, আর তখন আকাশ সবার সামনে পা তুলে বসে পড়ল। এটা আকাশের নিত্যদিনের একটা কাজ, এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। আকাশের যেমন ইচ্ছে তেমনই আকাশ বুঝতে পারবে। আর তখন আকাশ মন্ত্রী সাহেবকে বলতে লাগলো, মন্ত্রী সাহেব, আপনি জানেন আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু তার মানে এই না আপনি কোনো একটা অন্যায় করবেন সেটা আমি মেনে নিব। আপনি আরাফাতের ছোট ভাইকে কেন খুন করেছেন? ও শুধুমাত্র আমার টার্গেট। এই আমার টার্গেটের দিকে কেউ হাত দিতে পারবে না। আকাশ, তুমি জানো না ওই কুত্তার বাচ্চা আমার মেয়েটাকে বিরক্ত করতো ভার্সিটিতে যাওয়া আসার সময়, আর একদিন আমার চোখের সামনে পড়ে যায়। তারপর সহ্য করতে না পেরে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেই, আর এটাকে সরিয়ে দেওয়ার পরে আরাফাতের অনেক ক্ষতি হয়েছে, আর এখন পাগলের মতো হয়ে গেছে। আপনার মেয়ে আছে, এটা আজকে প্রথম শুনলাম। আচ্ছা, সেটা কোনো কথা নয়। আপনার মেয়েকে বিরক্ত করে দেখে আপনি তাকে খুন করে ফেলবেন? বিরক্ত থেকেই যদি একটা মানুষকে খুন করে ফেলেন তাহলে তো সমস্যাটা অন্য জায়গায় ঘুরপাক খাবে। আপনি কি মনে করেছেন এখন আরাফাত আপনার মেয়েটাকে ছেড়ে দেবে? কখনোই না। সবসময় মাথা গরম করে কাজ করলে হয় না। আসলে আকাশ, আমি কি বলবো বুঝতে পারছি না। প্লিজ তুমি আমাকে একটু বাঁচাও। যদি একবার মিডিয়াতে এই খবরটা চলে আসে তাহলে কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। আমি কি করবো আসলেই বুঝতে পারছিলাম না। এখন হয় ভুল করে ফেলেছি, আমি জানি এটা থেকে তুমি আমাকে একটু বাঁচাতেই পারবে না। আমি আপনাকে একবার না কয়েকবার বলেছি এসব কাজের আগে আমার সঙ্গে আপনি কথা বলবেন, কিন্তু আপনি নিজে নিজে করতে গিয়েছেন। এখন যদি খবরটা মিডিয়াতে আসে আপনার মন্ত্রী থেকে তো সোজা পথে বসিয়ে দেবে লোকজন। লোকজন অবশ্যই জানে আরাফাত এবং ছোট ভাইয়ের ব্যাপারে, কিন্তু যদিও আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি, কিন্তু এখন কি করব বলো? এরকম শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও কত কত মেয়ের সর্বনাশ করেছে সেটা হিসাবের বাইরে। আর ও নিজেও ট্র্যাকের ব্যবসা করে, আরাফাত যেটা বলে সে সেটাই করে। সবসময় মাথা গরম করে চলাফেরা করলে এরকম পরিস্থিতিতে পড়তে হয়, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার গলার কাটা আমি নামিয়ে দেব, কোনো সমস্যা নেই। তবে এখন আমার কাজের কথায় আসি। যাক, আমি তোমার কথা শুনে একটু নিশ্চিত হলাম, কারণ আমি এতক্ষণ ভয় পেয়েছিলাম। আর এটা ভরসা রাখছিলাম যে কেউ কারো বা না পারুক, একমাত্র আকাশই পারবে আমাকে এখান থেকে রক্ষা করার জন্য। তামিম মন্ত্রী সাহেবকে এই প্রজেক্টের ব্যাপারে ভালোভাবে খুলে বল। আর এই যে মন্ত্রী সাহেবের সঙ্গে তোরা কি করিস? তোরা থাকতে মন্ত্রী সাহেব এত বড় ভুল কি করে করতে পারলো? তোরা এটা কি করলি একবার আমাকে জানাতে পারলি না? এই কথা শোনার পরে সবাই মাথা নিচু করে ফেলেছে, কারণ ওরা খুব ভালোভাবেই জানে আকাশ যদি একবার রেগে যায় তাহলে সবার অবস্থা খারাপ করে দেবে। তাই সবাই আকাশের উপর কোনো কথা বলে না। তারপর তামিম আকাশের প্রজেক্ট নিয়ে আলোচনা করতে লাগলো, আর এদিকে আকাশ মোবাইল টিপছে। মন্ত্রী সাহেবকে সবকিছু বুঝিয়ে বলার পরে মন্ত্রী সাহেব আকাশের দিকে তাকায়, আর তখন আকাশকে মন্ত্রী সাহেব বলতে লাগলো, এখন আমাকে কি করতে হবে সেটা বলো, আমি সবকিছুই করব। আর তুমি অবশ্যই জানো যে তুমি কোনো কিছু একটা বললে সেটা আমি করি। মন্ত্রী সাহেবের প্রজেক্ট চালু করতে আমার প্রায় 10,000 কোটি টাকা প্রয়োজন। এই 10,000 কোটি টাকা আপনাকে দিতে হবে না। আপনি শুধু আরাফাতের সঙ্গে যারা যারা কানেক্টেড আছে আর যারা অবৈধ ব্যবসা করে তাদের একটা লিস্ট আমাকে দেবেন। তাদের ঠিকানা সহ আমি জানি এটা আপনার কাছে আছে, আপনি দিতে পারবেন। আমার এক্ষুনি এটা চাই। টুকটাক তো সবাই একটু দুর্নীতি করে থাকে, আর এগুলো তথ্য আমার কাছে আছে। ঠিক আছে, আমি তোমাকে ল্যাপটপ থেকে এগুলো দিচ্ছি, তুমি একটু ওয়েট করো। এই কি আছিস, আকাশের জন্য নাস্তা নিয়ে আয়। তারপর মন্ত্রী সাহেব ভিতরে চলে গেল। তার ভিতরে চলে যাওয়ার পরে তার নিজের ল্যাপটপের মধ্যে সমস্ত ব্যক্তির নাম ঠিকানা সবকিছু বের করতে লাগলো।
আর এদিকে আকাশ মন্ত্রীর কাছে এসে সেগুলো একটা পেন ড্রাইভের মধ্যে নিয়ে নিল। আর পেন ড্রাইভের মধ্যে নিয়ে নেওয়ার পরে মন্ত্রীর সঙ্গে আরও কিছুক্ষণ বেশ কিছু আলোচনা করে বিদায় দিয়ে চলে আসলো। গাড়িটা সোজা তার অফিসের মধ্যে চলে আসলো। আকাশ তার অফিসে প্রবেশ করলো আর অফিসে প্রবেশ করার পরে সে কেবিনে বসে কাজ করতে লাগলো। আর এদিকে সমস্ত ব্যক্তিগুলোর নাম ঠিকানা সবকিছু দেখতে শুরু করলো। এখানে প্রায় অনেক জনের লিস্ট আছে, প্রায় 50 জনের মতো। এই 50 জনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা কেউ বিজনেস করে, আর এগুলো বিজনেসের মধ্যে সবাই কালো টাকার পাহাড় করে রেখেছে। আর এগুলোই হলো আকাশের মূল টার্গেট। তখনই রাকিব এবং তামিম দুজনে চলে আসার পরে আকাশের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর আকাশ তখন তামিমকে বলতে লাগলো, তামিম, এখানে 50 জনের লিস্ট রয়েছে, ওদের ঠিকানায় যাবি আমার লোকজনকে নিয়ে। আর যাওয়ার পরে তাদের বাড়িতে গিয়ে ইন্টার করাপশন ডিপার্টমেন্টের পরিচয় দিয়ে যাদের ওই টাকাগুলো নিয়ে আসবি। আর পরেরটা কি করতে হবে এটা তুই ভালোভাবেই জানিস। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। তবে ভাই, এখানে যদি প্রশাসন কোনো ঝামেলা করে তখন আমরা কি করব? তখন প্রশাসনকে কিন্তু আমরা সোজা উপরে পাঠিয়ে দেব। ঠিক আছে, তোরা এখন যা, আর কাজটা খুব ভালোভাবে করবি। প্রতিটা জায়গায় জায়গায় যাবি আর জিম্মি করে ওয়েট কালো টাকা উদ্ধার করে আনবি। এই কাজটা আজকে রাতের মধ্যেই করতে হবে। এই কথা শোনার পরে তামিম এবং রাকিব দুজনেই তাদের লোকজনকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর এদিকে নুসরাত মেয়েটা রিপোর্ট করছে, আর হাতের বিষয়ে রিপোর্ট করার পরে রিপোর্টটা ইন্টারনেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়ে গেল। এখন সাংবাদিককে নিয়ে বেশ কথা হচ্ছে। আর এদিকে আরাফাতের এসব নিউজ দেখে মেজাজ খারাপ হয়ে গেল, কারণ এমনিতেই তাকে লোকজন বেশি পছন্দ করে না, তাকে সবাই ভয় পায়, কিন্তু সম্মান বলতে কেউই করে না। আর সেখানে কিনা তার এসব অপকর্ম সামনে চলে এসেছে। এই জন্য আরাফাত ওই সাংবাদিককে মারার জন্যে লোক পাঠিয়ে দিল। এদিকে ওরা নুসরাতের ব্যাপারে কোনো কিছুই জানে না, নুসরাতকে ভালোভাবে চেনে না, তার জন্য নুসরাত এখনো পর্যন্ত সেফ রয়েছে। পরদিন সকালবেলা নুসরাত তার বাবার সঙ্গে রাস্তা করছিল। তার বাবা ছিল এখানকার পুলিশ সুপার তখন। নুসরাত, তোর কিন্তু আরাফাতের ব্যাপারে রিপোর্ট করাটা একদমই ভালো হয়নি, কারণ আরাফাত অনেক খারাপ লোক, এটা তুই ভালোভাবেই জানিস। ও যদি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি তো সারাক্ষণ আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, চোখে কি করে আমি নিরাপত্তা দেব? বাবা, তোমার আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি নিজের নিরাপত্তা নিজেই দিতে পারি। তুমি আমাকে নিয়ে শুধু শুধু টেনশন করছো। আর এভাবে যদি সব মানুষ হাত গুটিয়ে বসে থাকে তাহলে এই আরাফাত এবং পেছনে যারা আছে সবাই তো মাথাচাড়া দিয়ে উঠবে, তখন কি হবে? দেখ, রিপোর্ট করার জন্য আরো অনেক বিষয় আছে। আমি তোকে বলছি না যে সাংবাদিকতা ছেড়ে দে, আমি তোকে বলছি এই ক্রাইম নিয়ে রিপোর্ট করাটা তুই বন্ধ কর, কারণ এতে তোর অনেক বিপদ হতে পারে। তোকে নিরাপত্তা দেওয়ার মতো আমার সময় নেই, তুই জানিস আমার কাজ কতটুকু থাকে। বাবা, আমার মনে হচ্ছে ড্রাগন কিং এই শহরে চলে এসেছে, কারণ ড্রাগন কিং এর লোকজনকে আশেপাশে দেখা যাচ্ছে। যেহেতু তার লোকজনের উৎপাত বেড়ে গেছে, তার মানে ড্রাগন কিং এই শহরেই আছে, কিন্তু ছদ্মবেশ ধারণ করে আছে, এটা আমি ধারণা করতে পারছি। হ্যাঁ, আমার কাছেও খবর এসেছে ড্রাগন কিং এই শহরে এসে গেছে। এখন দেখার পালা ওদের মধ্যে কি দ্বন্দ্ব হয়। আর এই দ্বন্দ্বের মধ্যে যদি সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় তাহলে ড্রাগন কিং অনেক সমস্যায় পড়ে যাবে। বাবা, এমনটা কখনোই হবে না, কারণ ড্রাগন কিং এর কারণে জনগণের কোনো ক্ষতি হবে এমনটা কখনোই হবে না, এটা আমার বিশ্বাস। কারণ ড্রাগন কিং কি সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। সে স্কুল, কলেজ, হাসপাতাল নিজের করে বানিয়েছেন, এমনকি মানুষ সেই হাসপাতালে বিনা খরচে তারা সুস্থ হচ্ছে। এজন্য ড্রাগন কিং এর ব্যাপারে মানুষ খুব ভালো জানে। আরাফাতের সকল ব্যবসা সে ধ্বংস করেছে। ধীরে ধীরে আরাফাতের পেছনে যারা আছে আমার মনে হয় তাদেরকেও ড্রাগন কিং শেষ করে দিবে। হ্যাঁ, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হচ্ছে ড্রাগন কিং এর সঙ্গে আরাফাত এবং ডেভিডের সঙ্গে তার পার্সোনালি কোনো শত্রুতা রয়েছে, না হলে এত কিছু করা লাগে কেন? তবে বাবা, আরেকটা কথা, আমাদের মন্ত্রী সাহেবের সঙ্গে ড্রাগন কিং এর কোনো একটা কানেকশন তো আছে, কারণ মন্ত্রী সাহেব ছিল শুধুমাত্র একজন মেয়র,
সেই মেয়র থেকে ধাপে ধাপে তিনি মন্ত্রী হয়েছেন। কতগুলো ধাপ পার করতে হয়েছে তুমি একবার বুঝতে পারছো? আর এসব কিছুর পেছনে শুধুমাত্র ড্রাগন কিং এর হাত রয়েছে। তার নিজের কাজেই ওই মন্ত্রীকে বানিয়েছে। আর মন্ত্রী এই পৃথিবীতে যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে শুধুমাত্র আকাশকে বিশ্বাস করে, অন্য কাউকে বিশ্বাস করে না। আমি ড্রাগন কিং নিয়ে একটা রিপোর্ট করব, তার ভালো মন্দ সব কিছু নিয়ে আমি রিপোর্ট করব। আর এই আরাফাতের ব্যাপারে আরও একটা রিপোর্ট আসবে, এটা আমি করব কিছুদিন পরে। তার আগে ড্রাগন কিং এর ব্যাপারে রিপোর্ট করব। তারপরে নুসরাত তার বাবার সঙ্গে কথা বলতে বলতে খাবার খেয়ে নেয়। আর খাবার পরে নুসরাত সে গাড়ি নিয়ে ভার্সিটিতে চলে আসে। সে পড়ানোর পাশাপাশি সাংবাদিকতা করছে, তবে সেই পরিচয় বেশ কয়েকজন শুধুমাত্র জানে সে আড়াল থেকে ক্রাইম রিপোর্ট করে থাকে। ভার্সিটিতে এসে সে বান্ধবীদের সঙ্গে কথা বলতে থাকে। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। দুপুরবেলা নুসরাত বাসায় আসে। বাসায় আসার পরে দেখতে পারলো তার বাবাও এইমাত্র বাসায় এসেছে। আর তখন দুজনে মিলে টিভি অন করলো। আর টিভি অন করার পরে একটা ব্রেকিং নিউজ হচ্ছে। আর সেই ব্রেকিং নিউজ দেখে নুসরাত এবং তার বাবার চোখ কপালে উঠে গেছে। সাংবাদিক বলছে, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে প্রায় 50 জন শিল্পপতির বাড়ি থেকে 20 কোটি টাকা আত্মসাৎ করেছে ইনকাম ট্যাক্সের পরিচয় দেয়া কয়েকজন দুষ্কৃতিকারী। যেহেতু সেগুলো অবৈধ টাকা, সেহেতু তারা এখন পর্যন্ত পুলিশকে জানায়নি। তবে ধারণা করছে এই টাকাগুলো আরাফাত নিয়েছে। এখন এই আরাফাতের পেছনে কারা কারা আছে সেগুলোকে কি খুঁজে বের করতে পারবে পুলিশ ডিপার্টমেন্ট? নুসরাত, দেখেছিস এই আরাফাত দিনের পর দিন কি করে যাচ্ছে? 20 কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছে সে। এটা কি আদৌ সম্ভব? আর ইনকাম ট্যাক্সের পরিচয় দিয়ে ওরা কোনোভাবেই বুঝতে পারলো না যে ওরা আসলে নকল। বাবা, তুমি কি মনে করেছো এই টাকাগুলো আরাফাত নিয়েছে? আরাফাত নিয়ে তার বস ডেভিডকে দিয়েছে? কখনোই না, এরকমটা কখনোই হতে পারে না। আরাফাতের এত দুঃসাহস হয়ে যায়নি যে এরকমটা করতে পারবে। এগুলো শুধুমাত্র ওই ড্রাগন কিং আকাশকে দ্বারাই সম্ভব। আকাশ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তুই কিভাবে শিওর হলি যে এই কাজটা আকাশ করেছে? এমনটা নাও হতে পারে। আর আকাশের কি টাকা পয়সার কোনো অভাব পড়েছে যে সে এরকম একটা নিচু মানের কাজ করবে? বাবা, তুমি এটাকে নিচু মানের কাজ বলছো? আর যেহেতু সেগুলো অবৈধ টাকা, এগুলো আত্মসাৎ করাটা খুব সহজ, কারণ পুলিশকে কেউ ইনফর্ম করবে না, আমাদের কোনো দৌড়াদৌড়ি করতে হবে না। আর এগুলো কোনো নিচু কাজ নয়, এটা করেছে অনেক বড় একটা কাজ। 20 কোটি টাকা, ভাবতে পারছো তুমি? ঠিক আছে, আমি থানায় গেলাম। শোন, তুই কিন্তু আমার কথা ছাড়া বাসা থেকে একদম বের হবি না, কারণ এই শহরের অবস্থাটা খুবই খারাপ। একদিকে ড্রাগনের লোকজন আর একদিকে আরাফাতের লোকজন, তার পেছনে আছে ডেভিড। ওরা অনেক ভয়ঙ্কর। তোর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তুই আমাদের একমাত্র মেয়ে, আর তোকে ছাড়া আমি আর তোর মা কিভাবে বেঁচে থাকবো? বাবা, তোমার সময় হয়ে গেছে, তুমি এখন অফিসে যাও। আর আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। বলেছি না, আমাকে নিয়ে টেনশন করার মতো নতুন একটা মানুষ পেয়ে গেছি আমি। নুসরাত কথা বলার পরে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে গেল, কারণ সে কি বলেছে সে নিজেও জানে না। আসলে মুখ ফসকে বেরিয়ে গেল। এদিকে আকাশ সমস্ত টাকার সামনে বসে আছে আর মুচকি মুচকি হেসেই যাচ্ছে। আর নিউজটা দেখে আকাশ সত্যিই অনেক খুশি হয়েছে, কারণ এটাই আকাশ চেয়েছিল। তখন রাকিব আকাশের কাছে আসে। রাকিব আকাশকে কাছে আসার পরে বলতে লাগলো, ভাই, নতুন একটা রিপোর্টার এসেছে, ক্রাইম নিয়ে বেশ ভালোই রিপোর্ট করে। আরাফাতের ব্যাপারে ভালোই রিপোর্ট করেছে, বেশ ভালো সাড়া পেয়ে গেছে উনি। কিন্তু আমার মনে হয় না আরাফাতের লোকজন ওই মেয়েটাকে বাঁচতে দেবে। ওই মেয়েটা হলো পুলিশ সুপারের একমাত্র মেয়ে। হ্যাঁ, এটাই তোদের ভাবি, আর তোদের ভাবিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর শোন, আমি এখন বের হচ্ছি। এখন প্রতিটা জায়গায় জায়গায় আমার অফিস থাকবে। এটা কাজ শুরু করে দেয়। তামিম, তুই রাকিবকে নিয়ে কাজটা শুরু কর তাড়াতাড়ি।
আকাশ এই কথা বলার পরে সেখান থেকে বেরিয়ে গেল। আর আকাশ ছদ্মবেশে আবারও টোকাইয়ের মতো রেডি হয়ে নিল। আর টোকাইয়ের মতো রেডি হয়ে নেবার পরে আকাশ রাস্তা দিয়ে হেঁটে চলছিল। আর হঠাৎ করেই আকাশের সামনে একটি গাড়ি এসে থামলো। আর গাড়ি থেকে নুসরাত নেমে আসলো। নুসরাতকে দেখে আকাশ মনে মনে একটা মুচকি হাসি দিল। তারপরে নুসরাত নেমে আসার পরে আকাশকে জিজ্ঞাসা করলো, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, চলুন গাড়িতে উঠুন। আপনার সঙ্গে বেশ গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমার। আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই, আর আপনার সঙ্গে তো আমার কোনো দরকার নেই। আপনি একজন সাংবাদিক, আর সাংবাদিকের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। আমি সামান্য একজন টোকাই। সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ কখনো ফাঁকি দিতে পারবে না, ড্রাগন মাফিয়া কিং। তাই এখনো বলছি, গাড়িতে উঠে বসুন। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যদি না ওঠো তাহলে কিন্তু আমি এখানেই তোমার ছদ্মবেশ খুলে দিব। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি আমার ব্যাপারে এসব কি বলছেন? আমি সামান্য একজন টোকাই। টোকাইদের সঙ্গে এত ভালোভাবে কথা বলার কি দরকার? আমরা সবসময় অবহেলিত। কে অবহেলিত আর কে ড্রাগন মাফিয়া কিং এটা আপনি আমার সাথে গেলেই বুঝতে পারবেন। তাই এখন আমি ভালো মতো বলছি, উঠে পড়েন গাড়িতে, না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আপনার রাস্তার লোকজন দেখবে আপনাকে। আকাশ কোনো উপায় না পাওয়ার পরে আকাশ গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে উঠে পড়ার পরে গাড়িটা সোজা যেতে শুরু করলো। এটা একটা পার্কের মধ্যে এসে থামলো। আর গাড়িটা রেখে আকাশ নুসরাতের পাশাপাশি হেঁটে চলেছে। আর পার্কে যত লোকজন ছিল সবাই আকাশের দিকে তাকিয়েছিল। আর তখন নুসরাত তার হাতে একটা ব্যাগ দেয়। আর ব্যাগটা দেওয়ার পরে নুসরাত বলল, এভাবে আমার পাশে বসে থাকতে দেখলে মানুষ অনেক কিছুই বলবে এবং কি সন্দেহ করা শুরু করে দেবে। এখানে শার্ট প্যান্ট রাখা আছে, আপনি ওখানে গিয়ে চেঞ্জ করে আসেন। আকাশ হাত থেকে ব্যাগটা নেওয়ার পরে ওয়াশরুমে এসে ড্রেস চেঞ্জ করে আবারও নুসরাতের পাশে এসে বসলো। আর নুসরাতের পাশে বসার পরে নুসরাত কিছুক্ষণ চুপচাপ ছিল। আর তখন নুসরাত আকাশকে জিজ্ঞেস করতে লাগলো, দিনের পর দিন মানুষের কল্যাণে কাজ করে গেছেন, সেটা ভালো কথা, কিন্তু এভাবে যে কাউকে আপনি হত্যা করবেন এর রাইট আপনাকে কে দিয়েছে? এ দায়িত্ব আপনাকে কেউ দেয়নি। আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার বিষয়ে। আর আমি শুধুমাত্র একজন টোকাই, আর টোকাই কখনো কিছু মানুষের কল্যাণে কাজ করতে পারে না। আপনি ভুল ভাবছেন। আপনি সাংবাদিক, তারপর আবার মেয়ে। আপনারা এরকমটাই করবেন এটাই আমার জানা ছিল। সবার কাছে মিথ্যা বলতে পারলেও, সবাইকে টুপি পরাতে পারলেও আপনি আমাকে কখনো টুপি পরাতে পারবেন না। আমি একটু অন্য রকমের একটা মেয়ে, বুঝতে পেরেছেন? আপনি এখনো বলছি স্বীকার করেন আপনি ড্রাগন মাফিয়া কিং, কারণ আমি আপনার অনেক কাজ দেখেছি। আপনি ছদ্মবেশে টোকাই হয়ে আপনি আরাফাতের জ্ঞানের ওপর নিজে খবর রাখেন। ভিডিও আছে আমার কাছে, আপনি যে ড্রোন উড়িয়েছিলেন। হ্যাঁ, আমি সেই ড্রাগন মাফিয়া কিং। তো সমস্যাটা কোথায়? আর আমাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? আমাকে আমার মতো করে ভালো থাকতে দিন। আমি মনে হয় না আপনার কোনো ক্ষতি করেছি, তাই আপনি আমার কাজে কোনো বাধা দিতে আসবেন না। ঠিক আছে, আপনি আপনার কাজ করবেন, সেটা ভালো কথা। আমি কখনো বাধা দিতে আসবো না, কিন্তু আমাকে আপনার সকল কাজের একটা ডকুমেন্টারি বানাতে দিতে হবে। আমি চাই আপনার পুরো লাইফ হিস্ট্রি নিয়ে আমি একটা ডকুমেন্ট তৈরি করার জন্য। আপনি কি গাধা নাকি ঘোড়া যে আমার এসব নিয়ে আপনি ডকুমেন্টারি বানাবেন? আর এগুলো কি ডকুমেন্টারি বানানোর প্রয়োজন নাকি? এগুলো থেকে মানুষ কিছু শিখতে পারবে না, আরও মানুষ অন্যায় পথে চলে যেতে পারে। আমি চাই না আমার কৌশল, আমার ফাইটিং এসব কিছু মানুষ জেনে যাক। আমি সবার সামনে আসতে চাই না, আমি সবার আড়াল থেকে কাজ করতে চাই। তা আমার ব্যাপারে এত জানার আগ্রহটা কেন? আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়তাম তখন থেকে আপনার ব্যাপারের কথা আবার তা শুনেছি, যে ড্রাগন মাফিয়া কিং, এমন ড্রাগন মাফিয়া কিং এটা করেছে, ওইটা করেছে। এসব কিছু শুনতে শুনতে একটা আগ্রহ জেগে যায়। আর আগ্রহ জাগতে জাগতে একদিন একটা নিউজের মধ্যে আপনার হেলমেট পরা একটা বাইকের ছবি প্রকাশ পেয়েছিল, তবে সেখানে আপনার চেহারাটা দেখা যাচ্ছিল না। আর ওই ছবিটা দেখেই আমি পুরো ক্রাশ খেয়ে গিয়েছিলাম। আমাকে টুপি পরানোর চিন্তা করলে আপনি হয়তো এটা ভুল ভাবছেন। আপনি বলবেন আপনি আমাকে পছন্দ করেন, আর আমি বলবো আমি আপনাকে পছন্দ করি। তারপর আমাদের মাঝে কথা হবে। কথা হওয়ার পরে
আপনি আমার কাছ থেকে সব কিছু তুলে নেবেন আর এটা দিয়ে ডকুমেন্টারি বানাবেন। এই যদি চিন্তা করে থাকেন তাহলে আমি সরি। আপনি কি আমাকে রাস্তার 2 টাকার লোক ভেবেছেন নাকি যে আপনি আমাকে টুপি পরিয়ে সব কিছু নিয়ে নেবেন? এত কাঁচা থাকলে রাজত্ব করতে পারতাম না। এরপরে যদি এরকম কোনো কথাবার্তা শুনি, মেরে পুরো তক্তা বানিয়ে দেব। আর আমি সত্যি বলছি, আমি কেন আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো? সেদিন তোমার ওই ছবিটা দেখে আমি পুরো ক্রাশ খেয়ে যাই। তারপরে ভাবলাম যে কোনোভাবে তোমার সঙ্গে দেখা করার প্রয়োজন আমার। তারপর পড়াশোনা করে এই সাংবাদিকতা পেশা বেছে নিলাম। আর এইসব সাংবাদিকতা করতে করতে, রিপোর্ট করতে করতে তোমার দেখা পেয়ে গেলাম। আর ওই দিন ফাইটিং দেখে আমি শিওর হয়েছিলাম তোমার। তারপর তোমার ব্যাপারে খোঁজ নিতে থাকি, তোমার আড়াল থেকে কাজকর্মগুলো দেখতে থাকি। তারপর আমি শিওর হয়ে গেলাম তোমার সঙ্গে কথা বলতে আসি। আমি সত্যি বলছি, আমি তোমাকে আসলেই প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। দেখো, আমার সময়ের মূল্য আছে, তোমার সময়ের মূল্য নাও থাকতে পারে। আর আমি আমার এসব কর্মকাণ্ড নিয়ে কোনো ডকুমেন্টারি বানাতে দিব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার ভালোবাসা তোমার কাছে রেখে দাও। আমার তোমার ভালোবাসার কোনো প্রয়োজন নেই। আমাকে আমার মতো করে থাকতে দাও। আমাকে এরপর থেকে কখনো বিরক্ত করবে না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। আমাকে কোনো প্রকার বিরক্ত করবে না। আমি আবারও বলছি, যতদিন পর্যন্ত তুমি আমাকে মেনে না নেবে ততদিন পর্যন্ত আমি তোমার পিছনে পড়েই থাকবো, কোনো সমস্যা নেই। তাছাড়া তুমি ছাড়া তো এখন আমাকে কেউ রক্ষা করতে পারবে না, কারণ আমি এমন একটা জালে ফেসে গেছি যেটা থেকে তুমি একমাত্র পারো আমাকে উদ্ধার করতে। কেন আমি আপনার মতো মেয়েকে উদ্ধার করতে যাব? আপনি রিপোর্ট করেছেন, আরাফাতের লোকজন আপনাকে খুঁজে বেড়াচ্ছে। তো এখানে আমার কি করার আছে? আমার তো কোনো কিছু করার নেই। আর আমি আপনাকে কেন বাঁচাবো? সেটা না হয় সময় দেখা যাবে। এখন চলো সামনে থেকে কোথাও ঘুরে আসি। এমনিতেও বাসায় একা একা থাকতে থাকতে আর ভালোই লাগে না। তখনই আকাশ রেগে গিয়ে নুসরাতকে একটা থাপ্পড় মারলো। নুসরাতকে থাপ্পড় মারার পরে আকাশ সেখান থেকে চলে আসলো। আকাশের এরকম কাণ্ড দেখে সে হেসেই যাচ্ছে। তারপর আকাশ চলে আসার পরে সে আর নিজের কাজকর্ম করতে লাগলো। আর তখনই মন্ত্রীর একটা কল আসলো আকাশের কাছে। মন্ত্রীর কলটা রিসিভ করার পরে মন্ত্রী ওপাশ থেকে আকাশকে বলতে লাগলো, তোমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন তুমি সমস্ত অফিসে যাওয়ার পরে সবার সঙ্গে দেখা করবে। সবাই তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আর তোমার সবকিছু বুঝিয়ে দিতে হবে সবাইকে। আমার মনে হয় তুমি নিজে গেলেই ভালো হবে। ঠিক আছে মন্ত্রী সাহেব, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আর মন্ত্রী সাহেব, আরাফাত আজকে রাতে একটা ড্রাগসের ডিল করবে বর্ডারের কাছাকাছি। আপনি গোটা কয়েক হেলিকপ্টারের ব্যবস্থা করুন। এই কথা বলার পরে আকাশ কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে আকাশ তখন গাড়ি বের করতে বলল। আর আকাশও রেডি হয়ে নিল আর গাড়িতে করে সমস্ত অফিসে সে যেতে শুরু করলো। আর এভাবেই সবটা সময় পার হয়ে গেল। রাতের বেলা সে প্রস্তুতি নিচ্ছে। আজকে মাত্র 2টা অফিসে ঘুরে এসেছে আর সবার সঙ্গে কথা বলতেই সময়টা পার হয়ে গেছে। সন্ধ্যার পর সবাই রেডি হয়ে গেছে অপারেশনে যাওয়ার জন্য। আর তখন তামিম আসলো। তামিম আসার পরে তখন আকাশকে বলতে লাগলো, ভাই, আমাদের এই হেলিকপ্টারের ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন আপনি যাওয়ার পালা। আর আমাদের কাছে খবর আছে এই ডিল ঠিক রাত 10টায় হবে। শোনো, আমরা ওখানে এত মানুষ নিয়ে যাব না, কারণ যদি আমরা বেশি সদস্য নিয়ে যাই তাহলে ওরা যে কোনো কিছু করতে পারে। আমাদের যা করতে হবে অল্প লোকজনের মধ্যেই শেষ করে ফেলতে হবে। আর আমরা যদিও হেলিকপ্টারে করে যাব, হেলিকপ্টারে করে যাওয়ার পরে আমরা তাদের থেকে 5 কিলোমিটার আগে নেমে পড়ব। নেমে পড়ার পরে আমরা হেঁটে হেঁটে সেখানে পৌঁছাবো। আর খুবই পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, ওখানে যে কোনো কিছু হতে পারে। আর আমার সঙ্গে মোট 10 জন যাবি। তোরা আর বাকিরা অফিসে থাকবে, কারণ যদি কোনোভাবেই এই খবরটা লিক হয়ে যায় আরাফাতের কাছে তাহলে ও যে কোনো সময় এই অফিসে অ্যাটাক করতে পারে। তার জন্য বাকিরা এখানে থাকবে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি। ঠিক আছে ভাই, আমি তাহলে অফিস থেকে গেলাম। আর শামীম, তুই ভাইয়ের সঙ্গে তাহলে বর্ডারের কাছে চলে যা। ভাই, যে কোনো কিছু হলে আপনাকে ইনফর্ম করব, কোনো সমস্যা নেই। রাকিব, তুই একটু সাবধানে থাকবি।
কারণ আরাফাতের লোকজন তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তাই কোনো অপারেশন করার আগে, কোনো ফায়ার করার আগে আমাকে একবার জানাবি, ওরা যেন কোনো কিছু বুঝতে না পারে এই বিষয়টা। ভাই, আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। আমি জীবন দিয়ে হলেও আপনার এই সম্পদগুলোর রক্ষা করব। এগুলো আমরা সবাই মিলে তিলে তিলে গড়ে তুলেছি। আজকের আন্ডারওয়ার্ল্ডে আমাকে আর তামিমকে চিনে শুধুমাত্র আপনার কারণে। মানুষ সম্মান করে আপনার কারণে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনার জীবন রক্ষা করব, সম্পদ রক্ষা করব। আকাশ তখন রাকিবের কাঁধে হাত রাখলো, তারপর সবাইকে রেডি হয়ে নিতে বলল। আর সবাই রেডি হয়ে নিল, আর 2টা হেলিকপ্টারে করে চলে গেল সেই জায়গায়। আর সেই জায়গায় আসার পরে হেলিকপ্টার থেকে কমান্ডো স্টাইল নিচে নেমে পড়লো। আর নেমে পড়ার পরে আকাশ হেঁটে যেতে লাগলো। আর দৌড়তে দৌড়তে বেশ সময় লেগে গেল ওখানটায় আসতে। আর ওখানটায় আসার পরে চারিদিকে অনেক সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আর সেখানে একটা ঘর রয়েছে, ছোট্ট একটা ঘর। আর এই ঘরের সামনেই একটা গাড়ি এসে থামলো। আর গাড়ি থেকে একজন লোক নেমে আসলো। লোকটার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, অন্ধকারের ভিতর চলে গেল। আর আকাশ খুব ভালো করে এখন বুঝতে পারছে সিকিউরিটি যেহেতু এখানে আছে, তার মানে এখানে আরাফাত এবং তার সঙ্গে ডিল করার জন্য শেখ সাদি এসেছে দেখা করার জন্য, এবং তার সাথেই ডিলের জন্য কথা হবে। আকাশ কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করছে। আর ওদিকে তাদের মধ্যে কথাবার্তাগুলো হচ্ছে এরকম। ড্রাগসের সাপ্লাই শহর থেকে কোনোভাবেই বের করতে পারছে না, কারণ এক হলো প্রশাসনের একটা ঝামেলা, আবার সবচেয়ে বড় ভয় এই আকাশকে নিয়ে। ও অনেক বেশি চালাক এবং চতুর। কোনো না কোনোভাবে এগুলোর খবর তার কাছে চলে যায়। সেই কোনো না কোনোভাবে এগুলো জেনে যায়, আর জেনে যাওয়ার পরে যা হবার তাই হয়। ব্রাজিলের চাপায় যদি 2-3 দিনের মধ্যে না যাওয়া হয়, তাহলে কিন্তু আমি ব্যবসা কিন্তু তোমার সঙ্গে করব না। আমি অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করব। আর ডেভিড দেশে আসে না কেন? ডেভিড যদি দেশে আসে তাহলেই তো ট্র্যাকের সাপ্লাই ভালোভাবে দিতে পারবে। আমার মনে হয় না তুমি আর কখনো টিকতে পারবে আকাশের কাছে। এরকমটা বলবেন না আপনি। আমার কাছ থেকে টাকা দিয়ে জিনিস নিয়ে যাবেন, তাহলে এত কথা বলার কি আছে? আর আমি কি করব না করব এটা আপনার কাছ থেকে আমার শিখতে হবে নাকি? যদি শিখতে হয় সেটা আপনি নিজে শিখুন। আপনি নিজে পারবেন আকাশকে মেরে ফেলার জন্য, আপনি পারবেন না? আমার তো আকাশের সঙ্গে কোনো সমস্যা নেই। আমি হচ্ছি ইন্ডিয়ান, আর আকাশ আমার ওপরে খুব ভালো জানে। আর সে যদি একবার জানতে পারে যে আমি তোমার সঙ্গে হাত মিলিয়ে এইসব কর্মকাণ্ড করেছি, তাহলে সে যে কোনোভাবে আমার ক্ষতি করতে পারে। তাহলে কেন শুধু শুধু আমি আমার নিজের ক্ষতিটা করতে যাব? তুমি আমাকে ড্রাগস দেবে, আমি তোমাকে টাকা দেব। জাস্ট আমাদের সম্পর্ক এইটুকুই, আর কোনো সম্পর্ক নেই। আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আপনি আরাফাত ভাইয়ের সঙ্গে কথা বলছেন। আপনি কথাটা মাথায় রাখবেন। আপনি এখন বাংলাদেশে আছেন, ইচ্ছা করলে এখানে আপনাকে মেরে দিতে পারি, কিন্তু মারবো না। আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, আর আমরা এমনিতেও কাউকে মারি না। এর চেয়ে ভালো দুজন মিলে কথা বলে কীভাবে আকাশকে শেষ করা যায়। এসব বড় বড় কথা বলবেন না আমাদের সামনে, আমরা অনেক পাকা খেলোয়াড়। ঠিক আছে, আর বড় বড় কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি এখন যেটা বলছি সেটা শোনো। তোমাদের আকাশকে আটক করতে হবে, আর আকাশকে আটক করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে বসে কাজ করতে হবে। আর আকাশ যদি জানতে পারে আমি তোমাদের সঙ্গে হাত মিলিয়েছি, সে তোমাদের আগে আমাকে আটক করবে। হ্যাঁ, সেটাই। তাই কোনোভাবেই এই বিষয়টা লিক করা যাবে না। আমি কালকে লন্ডনে যাব, আপনিও লন্ডনে চলে যাবেন। আর বাংলাদেশে কোনোভাবেই মিটিং করা যাবে না, কারণ বাংলাদেশে যদি ডেভিড আসে তাহলে আমাদের বসের অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমি কালকের ফ্লাইটে লন্ডনে চলে যাচ্ছি, তুমিও লন্ডনে চলে যেও। আর ওখানেই আমরা একটা মিটিং করব। আর ওখানে বেশ কয়েকজন মাফিয়া থাকবে, আর সবাই মিলে সিদ্ধান্ত নেব কিভাবে আকাশকে শেষ করে ফেলা যায়। আর আকাশকে শেষ করতে পারলেই পুরো বাংলাদেশ তোমাদের আর আমিও টাকার পাহাড় করতে পারবো। আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর এর মধ্যে যদি আমি পারি ড্রাগসের সাপ্লাই বের করার জন্য তাহলে দিয়ে দেব, আর যদি না পারি তাহলে তো আর কিছু করার নেই। তবে আমার মনে হচ্ছে আমি ট্রাকের সাপ্লাই 2-3 দিনের মধ্যেই পাঠিয়ে দিতে পারবো। আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই।
এই মন্ত্রীকেও আমাকে ভালোভাবে দেখতে হবে, কারণ এই মন্ত্রী আকাশের কাছে সাহায্য নিয়েই সে আমার ভাইকে খুন করেছে। আর আকাশের কারণেই এই মন্ত্রী এখনো পর্যন্ত বেঁচে আছে, না হলে এই মন্ত্রীকে আমি কবে মেরে দিতাম। ঠিক আছে, তাহলে আজকের মিটিংয়ে এই পর্যন্তই শেষ, কারণ ওইখানেই বেশি থাকা ঠিক হবে না আমাদের জন্য। অনেক রিস্ক হয়ে যাবে, যে কোনো সময় আকাশ আটক করতে পারে। এটা যদি খবর লিক হয়ে যায় তাহলে এটা করলে আমরা সবাই এখানেই মারা পড়ব, সব কিছু ধুলোর সঙ্গে মিশে যাবে। হঠাৎ করেই এই চারদিক থেকে আকাশের লোকজন গুলি করতে থাকে। আর আকাশের লোকজন গুলি করতে করতে তাদের যত সিকিউরিটি ছিল, যত ছেলে ছিল, সবাই আকাশের লোকজনের কাছে মারা গেল। আর তখন হঠাৎ করে দেখতে পারলো শেখ সাদী সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছে। আর গাড়িতে ওঠার সময় আকাশ যখনই ফায়ার করতে যাবে তখনই পাশে একজনকে দেখে দূর থেকে অবাক হয়ে যায়। দূরে তাকিয়ে দেখতে পারলো সেখানে নুসরাত ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, সঙ্গে অন্য একটা ছেলেটা হয়তো ক্যামেরাম্যান হবে। এটা দেখে আকাশ ফায়ার মিস করলো। আর সঙ্গে সঙ্গে শেখ সাদী গাড়িতে করে চলে যাওয়ার পরে আকাশ নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নুসরাতের কাছে চলে আসলো। নুসরাতের কাছে আসার পরে তখন আকাশ এসে কোনো কথা না বলেই একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে তখন নুসরাত কিছুটা ভয় পেয়ে যায়। আর তখন আকাশ রাগী কণ্ঠে বলতে লাগলো, তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি যে ঠিক এতটা বেইমান সেটা আমি জানতাম না। তুমি জানো তুমি আমার কথাটা ক্ষতি করেছো। তোমার জন্য আমি শেখ সাদীকে মারতে পারলাম না, সে আমার কাছ থেকে পালিয়ে গেছে। আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ পালিয়ে যেতে পারেনি, শুধুমাত্র তোমার জন্য আজকে শেখ সাদী পালিয়ে গেছে। আমি তো শুধুমাত্র ভিডিও ধারণ করেছিলাম আমার ক্যামেরাম্যানকে নিয়ে। আপনি নিজেই তো আমার দিকে তাকিয়েছেন আর ফায়ার মিস করলেন, এখানে আমার দোষ কোথায়? তোমার দোষ কোথায় মানে? তুমি আমার অনুমতি ছাড়া আমার অপারেশনের ভিডিও কেন করবে? এগুলো কি ভিডিও করার জিনিস? তোমার কি মনে হচ্ছে এগুলো খেলনা? মৃত্যুকে তোমার কাছে খেলার মতন লাগে যে এটা একটা গেম, মরে গেলে আবার রিব্যাক হবে? আসলে সরি, আমি বুঝতে পারিনি। আমি শুধুমাত্র এমনিতেই ভিডিও করতে চেয়েছিলাম। আর আমি যে কেন ভিডিও করতে চেয়েছিলাম এটা তো আমি বলেছি তো নাকি, তবুও কেন এত রিয়্যাক্ট করার আছে? তুমি আমার অনেক ক্ষতি করে ফেলেছো। আচ্ছা, তুমি এখানে কেন আসলে? আর এই ঠিকানা তোমাকে কে দিয়েছে? তুমি এই খবর কিভাবে পেয়েছো যে আমি এখানে আসব আর ওদেরকে অ্যাটাক করব? আসলে আমার পেছনে যারা প্রতিদিন গার্ড দিত, আমাকে ফলো করত, তাদের কাছে আমি খবরটা নিয়েছি। ওরা বিশ্বাস করে আমাকে বলে দিয়েছে। আর যেহেতু আমি তাদের ভাবি, তাই তারা বলে দিয়েছে। আর আমি সেই অনুযায়ী এখানে চলে এসেছি আমার ক্যামেরাম্যানকে নিয়ে। তারপর আমি গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ার পরে গাড়িটা চলতে শুরু করলো। সেই সময় আরাফাত নিজেও পালিয়ে গেছে। আমি ফিরছিলাম, মেজাজ পুরো নষ্ট হয়ে গেছে। আর তখন তামিম পেছন থেকে আমাকে বলতে লাগলো, ভাই এখানে রাগ করার কি আছে? মেয়েটা হয়তো বুঝতে পারেনি। আর ওর কি আর আমাদের মতো জ্ঞান বুদ্ধি আছে? ও তো মনে করেছে যে শুধুমাত্র এটা একটা ডকুমেন্টারি, কিন্তু ও কি এত কিছু বুঝবে? আপনি শুধু শুধু ওনার ব্যাপারে রাগ করছেন। উনি অনেক ভালো একটা মেয়ে, আপনাকে আসলেই অনেক বেশি ভালোবাসে। তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোকে এখান থেকে ফেলে চলে যাব। মেজাজ খারাপ করিস না, চুপচাপ বসে থাক। আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ পালিয়ে যেতে পারিনি, কিন্তু এই শয়তানটার জন্য পালিয়ে গেছে। কিছু বলতেও পারছি না। ভাই, আপনি নিজেও জানেন না যে আপনি মেয়েটাকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছেন। আপনি মেয়েটার সঙ্গে ভালোভাবে কথা বলেন, দেখবেন ও ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। এই কথা শোনার পরে আকাশ আর কোনো কথা বলল না, কারণ এখানে তার কোনো কিছুই বলার নেই। তারপর আকাশ চলে আসলো তার বাসায়। আর এভাবেই রাতটা পার হয়ে গেল। পরদিন সকালবেলা আকাশও তার নিজের প্রাইভেট প্লেনে করে লন্ডনে চলে আসলো। আর লন্ডনে তার সাথে করে নিয়ে এসেছে রাকিবকে আর তামিমকে, দেশে রেখে এসেছে।
আকাশ তার লন্ডনের অফিসে প্রবেশ করলো প্রায় অনেক দিন পরেই। লন্ডনে এসেছে আর এগুলো কাজ করতে করতে বেশ সময়টা পার হয়ে গেল। আর সন্ধ্যার সময় আকাশ সেই জায়গায় যেতে লাগলো যেখানে তাদের মিটিং হওয়ার কথা ছিল। আর বেশ কিছুক্ষণ ড্রাইভিং করার পরে সেই জায়গায় এসে পৌঁছলো। আর পৌঁছানোর পরে আকাশ দূর থেকে দাঁড়িয়ে আছে, ভিতরে কিভাবে প্রবেশ করবে সেটাই চিন্তা করছে। তারপরে অনেক কষ্ট করার পরে ছদ্মবেশে তাদের সিকিউরিটি গার্ড হয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে আকাশ ওদের মতো দাঁড়িয়ে আছে। আর আরাফাত, ডেভিড এবং বাকিরা সবাই মনে করছে এগুলো তারই বডিগার্ড। হঠাৎ করেই একটা গাড়ি এসে থামলো আর গাড়িটা থেকে নেমে আসলো শেখ সাদী। শেখ সাদী গাড়িটা থেকে নেমে আসার পরে পিছনে গাড়ি থেকে আর একটা মেয়ে নিয়ে আসলো। মেয়েটাকে দেখে আকাশ চিনতে পারছে না, আর মেয়েটাকে রাকিব ভালোভাবেই চিনে ফেললো। এটা তো মন্ত্রীর একমাত্র মেয়ে, এখানে এসে কি করছে? আর রাকিব এটা আকাশকে বলতে লাগলো, ভাই, আপনি তো কখনো মন্ত্রী সাহেবের মেয়েকে দেখেননি। এটাই হলো মন্ত্রী সাহেবের মেয়ে। কিন্তু এখানে কি করছে? রাফার তো এখানে আসার কোনো কথা নেই। কি বলিস তুই? আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মন্ত্রীর মেয়ে রাফা তাদের সঙ্গে কাজ করে, আর সবাই যেহেতু তাকে সালাম দিচ্ছে, তার মানে সে এখানকার লিডার মন্ত্রী সাহেব ও বিপদের মুখে আছেন। তখন আকাশ তার মোবাইলটা বের করলো। আর মোবাইলটা বের করার পরে তামিমকে কল দিল। তামিমকে কল দিয়ে মন্ত্রীর বাসায় যেতে বলল। তামিম 10 মিনিটের মধ্যে মন্ত্রীর বাসায় পৌঁছে গেল। তারপর মন্ত্রীর কাছে ফোন দিল। মন্ত্রীর কাছে ফোন দেওয়ার পরে মন্ত্রীকে বলতে লাগলো, মন্ত্রী সাহেব, আপনি এই বাসায় আর থাকবেন না, আপনাকে আমার লোক নিয়ে যাচ্ছে। আপনি তামিমের সঙ্গে চলে যান। ওরা আপনাকে যেখানে নিয়ে যেতে চায় আপনি সেখানেই যাবেন। আপনার সামনে বিপদ, আমি আপনাকে এখন সবকিছু খুলে বলতে পারছি না। আরে আকাশ, তুমি এসব কি বলছো? আমাকে আবার কে কি করবে? আমার কি ক্ষমতা কম আছে নাকি? সবাই আমাকে অ্যাটাক করার আগে 10 বার চিন্তা করবে, কারণ আমার পেছনে তুমি আছো। তাহলে কে আমাকে অ্যাটাক করবে? মন্ত্রী সাহেব, আপনাকে অ্যাটাক করার কথা বলা হচ্ছে না, আপনাকে মেরে ফেলতে পারে। আপনি জানেন আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে কি করে? ও কি আসলেই আপনার মেয়ে নাকি অন্য কেউ? আমার মেয়ে তো লন্ডনে পড়াশোনা করছে, দুদিন আগেই লন্ডনে গিয়েছেন। কেন তুমি হঠাৎ করে আমার মেয়ের ব্যাপারে কথা বলছো কেন? আর কে আমাকে মারবে? মন্ত্রী সাহেব, আমি যদি ভুল না করি তাহলে আপনার মেয়েকে ওরা মেরে ফেলেছে। আর আপনার মেয়ের জায়গায় অন্য একটা মেয়ে প্লাস্টিক সার্জারি করে আপনার মেয়ের মতো চেহারা বানিয়েছে। আর চেহারা বানিয়ে এখন আপনার সব কিছু দখল করতে চাইছে এবং আপনাকে মারার প্ল্যান করছে। আপনি তামিমের সঙ্গে চলে যান। তখন আকাশ কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে মন্ত্রী সাহেব তামিমের সঙ্গে চলে গেল। তামিমের সঙ্গে আকাশের সেফ হাউসে আশ্রয় নিল। আর এদিকে আকাশ ওদের মিটিংয়ের সমস্ত কথাবার্তা শুনতে লাগলো, কারণ মিটিং রুমে একটা চিফ লাগিয়ে রেখেছিল। আর আকাশ এগুলো তার মাইক্রোফোনে শুনতে লাগলো ওদের মধ্যে কথা হচ্ছে। আকাশকে কিভাবে শেষ করবে আমি জানি না। তোমরা সবাই আছো, আকাশকে যদি তোমরা মারতে না পারো তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। তোমাদেরকে পুষে রেখে আমার কোনো লাভ নেই। আমি ওই মন্ত্রীর বেটাকে গিয়ে মারবো, বা আমি একটু পরে আমি ফোন করে দিচ্ছি, মন্ত্রীকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলবে। কারণ আকাশ এখন মন্ত্রীকে নিয়ে ভাবছে না, আকাশ এখন আমাদের দিকে টার্গেট করছে। আর মন্ত্রীকে মেরে ফেললে আকাশ অনেকটা ক্ষতির সম্মুখীন হবে। ম্যাম, আকাশকে মারাটা এত সহজ নয়। আকাশ একটা নিজের ব্র্যান্ড। আকাশের নামে কত জায়গায় কত অফিস আছে, সেটা আকাশ হয়তো নিজেও জানে না। দেশের মানুষ সহ তার কত কত ছেলেরা রয়েছে, সেটা আমাদের কোনো ধারণা নেই। আমাদের থেকে তার ক্ষমতাটা অনেক বেশি। আমরা সবাই মিলে যেটা করতে পারি না, ও সেটা একা করে দেখিয়েছে। বস, হৃদয় কিন্তু ঠিকই বলেছে। আকাশ আমার ভাইকে মারেনি, আমার ভাইকে মেরেছে ওই মন্ত্রী। আর মন্ত্রীর সাহস হলো একমাত্র আকাশ। আকাশকে দিয়ে ওরা দুজনেই দুজনের পরিপূরক। কেউ দুজনকে আলাদা করতে পারবে না, যেমনটা রিলেশনের মধ্যে দেখা যায়। আর এর মধ্যে যদি এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করে থাকে, সেটা হলো একমাত্র আকাশ। আকাশকে ছাড়া সে অন্য কাউকে বিশ্বাস করে না, এমনকি নিজের প্রিয়কেও পর্যন্ত না। আচ্ছা, এখন এইসব কথা বাদ। আমার কাছে একটা অন্যরকম খবর আছে। আরফাতের নামে যে রিপোর্টটা করেছিলেন যে সাংবাদিক, তার নাম হচ্ছে নুসরাত চৌধুরী। তার বাবা হচ্ছেন পুলিশ সুপার। আর তার চেয়ে বড় কথা হচ্ছে সে আকাশকে ভালোবাসে। আর আমার মনে হয় আকাশও ওই মেয়েটাকে ভালোবাসে।
তাহলে ওই মেয়েটাকে তুলে নিয়ে আসতে হবে। এখানে আর আমরা বাংলাদেশের কোনো কিছু করতে পারবো না, কারণ বাংলাদেশে কোনো কিছু করতে গেলে আকাশ আমাদেরকে সবচেয়ে বাধা হয়ে দাঁড়াবে। আকাশ আমাদেরকে কোনো কিছু করতে দিবে না। তাই বলছি, আমরা যা করার এই লন্ডনে থেকেই করব। যত লোকজন আছে সবাইকে লন্ডনে আসতে বলো, আর লন্ডনে যারা যারা আছে সবাইকে আমার সামনে দেখতে চাই। আমি আপনার লোকদেরকে ফোন করে দিয়েছি, এখনই ওরা গিয়ে নুসরাতকে তুলে নিয়ে আসবে। আর একবার লন্ডনে আসতে পারলেই আকাশ আর কোনো কিছু করতে পারবে না। আকাশের লন্ডনে ততটাও ক্ষমতা নেই আমাদেরকে আটকানোর মতো। আমরা যা করার এখান থেকেই করব। আকাশ নিশ্চয়ই ওই মেয়েটার জন্য এখানে আসবে। তোমরা যতটা সহজ মনে করছো ততটা সহজ হবে না, কারণ আকাশের লোকেরা কখনোই ওই মেয়েটাকে আনতে দেবে না। কারণ আকাশের লোকেরা সব সময় ওই মেয়েটাকে ফলো করে 24 ঘন্টা ওই মেয়েটার পাশে থাকে। তাই যা করার আমাদেরকে গোপনে বুদ্ধিতে কাজ করতে হবে। আর লন্ডনে নিয়ে আসা ততটা সহজ কাজ নয়। একে তো প্রশাসন থাকবে, তারপর আবার আকাশের লোকজন সব জায়গায় ছড়ানো আছে, যে কোনো কিছু করতে পারে। এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতেই আমাদেরকে অনেক বাধা সম্মুখীন হতে হবে। তার চেয়ে ভালো আমরা বাংলাদেশে গিয়ে কাজটা করতে পারি। ম্যাম, শেখ সাদি কিন্তু ঠিক কথা বলেছে, কারণ আমাদেরকে লন্ডনে ওই মেয়েটাকে নিয়ে আসতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হবে। তার চেয়ে ভালো আমরা বাংলাদেশে গিয়ে আমরা ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিই। আর কিডন্যাপ করলেই আকাশ এমনিতেই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওই মেয়েটার জন্য আমাদের কাছে চলে আসবে। তারপর আমরা আকাশকে মেরে ফেলে পুরো বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেব আর পুরো বাংলাদেশের রাজত্ব করব। বস, হৃদয় কিন্তু ঠিক কথা বলেছে। তবে আরেকটা কথা, আমরা যে আকাশের পুরো পরিবারকে শেষ করে দিয়েছি এটা কিন্তু আকাশ ভালোভাবেই জানে। আর এটার কারণেও আকাশ আমাদেরকে কি করবে সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি। তাই যা করার খুব সাবধানে এবং খুব তাড়াতাড়ি করতে হবে। বেশি দেরি করলে আমাদেরই লস হবে। আগে মন্ত্রীটাকে সরাতে হবে। আমি সবার কথা শুনেছি, আর সবার কথা শুনে আমি বুঝতে পারছি বিষয়টা ঠিক আছে। আমরা তাহলে আজকেই সন্ধ্যার ফ্ল্যাটে আমরা বাংলাদেশে ব্যাক করব। বাংলাদেশে ল্যান্ড করার আগে নুসরাতকে কিডন্যাপ করতে হবে। আগে যদি কোনোভাবেই জানতে পারে তাহলে নুসরাতকে তার নিজের জায়গায় নিয়ে যাবে। আর একবার যদি আকাশ তার নিজের আন্ডারে নিয়ে নেয় তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কোনো কিছুই করতে পারবো না। এই কথা শোনার পরে আকাশ তাড়াতাড়ি করে নুসরাতের নাম্বারে কল দেয়। আর নুসরাতের নাম্বারে কল দেওয়ার পরে নুসরাত কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে বলল তামিমের সঙ্গে দেখা করার জন্যে বা তামিমের কাছে যাওয়ার জন্য, কিন্তু নুসরাত কোনোভাবেই রাজি হচ্ছে না। নুসরাত তখন আকাশকে বলতে লাগলো, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে তুমি কেন আমার বিপদে কথা বলছো? আমাকে নিয়ে তোমার কেন এত টেনশন করতে হবে না? আমি চাই না কেউ আমাকে নিয়ে টেনশন করুক। যাকে আমি এত বছর ধরে ভালোবাসলাম সে আমাকে বুঝতে পারলো না। তাহলে কেন তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো? আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, শেষবার বলছি। আর কখনো আমাকে ফোন করবে না তুমি। তুমি একটু বুঝতে চেষ্টা করো, তোমার পাগলামিটা এখন আর মানায় না। তুমি অনেক বড় হয়েছো, তাছাড়া তুমি জানো তোমার সামনে অনেক অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তুমি আরাফাতের ব্যাপারে রিপোর্ট করে সকলকে জানিয়ে দিয়েছো, তারপর আবার আমার কারণে তোমাকে কেউ কিডন্যাপ করতে পারে। প্লিজ তুমি আমার গোডাউনে চলে যাও, আমি তামিমকে বলে দিচ্ছি। আমি কোথাও যাব না, আমি এখন ভার্সিটিতে আছি। আমি ভার্সিটিতে ক্লাস করব, আমার সামনে পরীক্ষা আছে ইয়ার চেঞ্জের। যদি ফেল করি তাহলে আমার ইয়ার চেঞ্জ হবে না, বাবা শুনলে টেনশন করবে। তাই তুমি বাবাকেও কোনো কিছু বলবে না। নুসরাত, তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমি এখন বাংলাদেশে নেই যে তোমার কাছে কি যাবার পরে তোমার রাগ ভাঙিয়ে তারপরে আমার আন্ডারে নিয়ে আসবো। আমি এখন লন্ডনে আছি। তুমি কি বুঝতে পারছো তুমি কতটা ভুল করছো? প্লিজ আমার সঙ্গে যা রাগ অভিমান আছে সেগুলো তুমি পরেও আমার সঙ্গে মেটাতে পারবে, কিন্তু আগে তো তুমি নিজেকে রক্ষা করো। কে বলেছিল আমার সঙ্গে এভাবে অপারেশনে যাওয়ার জন্য? কে বলেছিল এসব ব্যাপারে রিপোর্ট করার জন্য? আমি বলেছিলাম এগুলো রিপোর্ট করার পরেই কিন্তু এসব হয়েছে। তোমাকে চিনে নিয়েছে এখন ওরা। নুসরাত আকাশের কোনো কথাই না শুনে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে আকাশের রাগ চরমে উঠে যায়, কারণ সে মনে হয় আর নুসরাতকে বাঁচাতে পারলো না। মেয়েটাকে আকাশ পছন্দ করে, মানে ভালোবাসে, কিন্তু তার যেসব কাজকর্ম
করেছে সেগুলোর জন্য আকাশ মাঝে মাঝে অভিমান করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যেদিন মেয়েটাকে আকাশ প্রথম দেখেছিল সেদিন দেখার পরে মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিল। আকাশ এখন সেগুলো স্মৃতি মনে পড়ছে, কারণ আকাশ ভাবছে তাকে হয়তো আর বাঁচাতে পারল না। আকাশ সে সময় ওই বাসা থেকে বেরিয়ে চলে আসে রাকিবকে নিয়ে এসে তাড়াতাড়ি করে বাংলাদেশ ব্যাক করলো। বাংলাদেশে ল্যান্ড করার পরে আকাশ এয়ারপোর্টে নামার পরে গাড়ি দিয়ে তাড়াতাড়ি করে তার গোডাউনে চলে আসলো রাত 2টার দিকে। গোডাউনে হঠাৎ করে আসতে দেখে তামিম অবাক হয়ে গেল, আর তামিম আকাশকে দেখে বলতে লাগলো, ভাই আপনি এখানে? আপনি তো বলেছেন আপনার আসতে আরও দেরি হবে, কয়েকদিন লেট করে তারপরে আসবেন ওখানে। আপনার অফিসিয়াল কিছু কাজ আছে ওখানে। আমাদের ম্যানেজার আমাকে কল করেছিল, অফিসের কি যেন কাজ বাকি আছে, আপনার যাওয়া লাগতো। আপনি হঠাৎ করে চলে আসলেন ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? তামিম, অনেক বেশি কিছু ঘটে গেছে। তুই মন্ত্রী সাহেবকে কোথায় লুকিয়ে রেখেছিস? মন্ত্রী সাহেব কি এখনো ঠিক আছে? তুই কি শিওর? হ্যাঁ, মন্ত্রী সাহেব তো এখন সেফটি হাউসে আছে। আমার সঙ্গে বিকেলবেলা কথা হয়েছিল, বিকেলের পর থেকে আর কখনো কথা হয়নি। এখনো তো রাত 2টা বাজে, এখন কি ফোন দিব নাকি হয়তো ঘুমিয়ে গেছে? মন্ত্রীকে এবং নুসরাত ভাবিকে ওরা তুলে নিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। ওরা এখন আকাশ ভাইকে নিয়ে ব্ল্যাকমেল করবে। জানি না কি হবে এখন। তামিম, আমার মাথা কাজ করছে না। আমি এখন কি করব? মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতাম। আমার আপন বলতে তেমন কেউই ছিল না, তোরা ছিলি। কিন্তু ভালোবাসার মানুষ বলতে কেউ ছিল না, আমাকে বোঝার মতো কেউ ছিল না। কে দেখে আমি বেশি অন্যরকম হয়ে গিয়েছিলাম ওর সাথে। জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমি সত্যিই তার সঙ্গে অন্য কিছু করতাম, মানে সহ্য করতাম না। ওর বিরক্তগুলো কখনোই, কিন্তু নুসরাতের বিরক্ত করাগুলো আমার অনেক বেশি ভালো লাগতো। তার জন্য কোনো কিছু বলতে চেয়েও বলতে পারিনি। হয়তো এটা ভালোবাসার টানে। তামিম, রাকিব, তোরা দুজনেই জানিস ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে। আমি আমার মা বাবার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি আন্ডারওয়ার্ল্ডে জয়েন করেছি, আর এখন আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। মন্ত্রী সাহেব ছিল বাবার একমাত্র বন্ধু। মন্ত্রী সাহেব অনেক ভালো একজন লোক। ওনার মতো মানুষ দেশে থাকার প্রয়োজন। ওনার যদি কোনো কিছু হয়ে যায় বাংলাদেশ অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে। এই কথা বলার পরে তামিম তখন ল্যাপটপ নিয়ে আসলো সমস্ত তথ্য বের করার জন্য, ওরা কোথায় আছে সেগুলো জানার জন্য। আর হঠাৎ করেই ল্যাপটপটা ওপেন করতেই একটা মেসেজ চলে আসলো, ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেছে। আর এটা আকাশের সামনে নিয়ে গেল। আকাশের সামনে নিয়ে যাওয়ার পরে দেখতে পারলো সেখানে 10টি টাকাও নেই। সমস্ত টাকা কোথায় যেন গায়েব হয়ে গেছে। এগুলো দেখার পরে আকাশ পুরোপুরি ভেঙে পড়েছে। আকাশ তামিমকে বলল, তামিম, এটাই হওয়ার বাকি ছিল। আমি যে টাকাগুলো ওই শিল্পপতি এবং অবৈধ ব্যক্তিদের কাছ থেকে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম টাকাগুলো হাসপাতালের কাজে ব্যবহার করব। মানুষের টাকা মানুষের মাঝে ফিরিয়ে দেব, মানুষের সেবা করব। এই মানুষের টাকাগুলো ওরা নিয়ে গেছে। হঠাৎ করে আকাশের মোবাইলে একটা কল আসলো। আকাশের মোবাইলে কল আসার পরে আকাশ তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে রাফা আকাশকে বলতে লাগলো, কি রে আকাশের বাচ্চা, এখন কেমন লাগছে? সব কিছু দেখে নিজের কাছের মানুষগুলো যখন এভাবে হারিয়ে যায় তখন কষ্ট কীরকম লাগে সেটা তোকে বোঝানোর জন্যই এটা করেছি। আর মানুষের কাছে এখন তুই অনেক বেশি ওয়ান্টেড হয়ে যাবি। প্রশাসন তোকে পাগলের মতো খুঁজে বেড়াবে এগুলোর জন্য। তুই ওদেরকে নিয়ে যাওয়ার পরে তুই অনেক বেশি অন্যায় করেছিস। আর মন্ত্রী সাহেবের কোনো কিছু করবি না। আর নুসরাতের দিকে তো একদম তাকাবি না। তুই তোর মতো শয়তানকে এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করব। তোদের সব কয়টাকে মেরে ফেলবো আমি। তোর মতো গুন্ডা মাস্তান আমার কোনো কিছুই করতে পারবে না। তুই জানিস আমি এখন আন্ডারওয়ার্ল্ডে জয়েন করব তোকে মেরে ফেলার কারণ। তুই যে পর্যন্ত থাকবি সেই পর্যন্ত আমি ঢুকতে পারবো না। এই আকাশ কাউকে ভয় পায় না। আমি জানি আমার চেয়ে বড় মাস্টার আন্ডারওয়ার্ল্ডের কিং কখনো কেউ হতেই পারবে না। আমার চেয়ে বড় মাস্তান কেউ নেই। আমি বের হলে মাটি কাঁপতে থাকে। এটা তুই মানুষের কাছে জিজ্ঞেস করে নিস। পাথর লোকগুলোকে জিজ্ঞেস কর। তোর প্রতিটা লোক আমার হাতে মার খেয়েছে, শুধুমাত্র তোর পার্টনারগুলো আমার হাতে মার খায়নি। এত কথা বলছিস কেন? তাহলে চলে আয় এই ঠিকানায়, এখনই আয়। তোর হাতে সময় মাত্র 20 মিনিটের। 20 মিনিটের মধ্যে এই ঠিকানায় চলে আয়।
আর কোনো চালাকি করার চেষ্টা করবি না। যদি কাউকে নিয়ে আসিস, তোর লোকজনকে নিয়ে আসিস, তাহলে কিন্তু তোর নুসরাত এবং তোর মন্ত্রী সাহেব দুজনেই মারা যাবে। তখন তুই পুরো নিঃস্ব হয়ে যাবি। তোর পরিবারকে যেমন আমরা হত্যা করেছিলাম, এইভাবে তাদেরকেও হত্যা করব। চলে আয়, টাইম স্টার্ট নাও। এই কথা বলার পরে রাফা কল কেটে দেয়। রাফা কল কেটে দেওয়ার পরে 10 মিনিটের মধ্যে আকাশ সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল। আর কিছুক্ষণ পরে পৌঁছে গেল। আকাশ সবাইকে বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। আকাশ গাড়িতে করে সেই জায়গার ভিতরে চলে গেল। আর রাফার লোকজন সবাইকে বলে দিল আকাশকে নিয়ে আসার জন্য। আর আকাশকে নিয়ে আসার জন্য 2টা লোক নিতে এসেছে, ঢাকা শহরের সঙ্গে চলে গেল। আর আকাশকে নিয়ে যাওয়া হলো গোডাউনের ভিতরে। গোডাউনের ভিতর নিয়ে যাওয়ার পর দেখতে পারলো সেখানে নুসরাতকে বেঁধে রাখা হয়েছে। নুসরাতকে মারতে মারতে মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে। এর মন্ত্রী সাহেবের উপর অনেক অত্যাচার করা হচ্ছে। এসব কিছু দেখে আকাশ তখন বলতে লাগলো, তোর যত সমস্যা সবকিছু আমার সঙ্গে, কিন্তু ওরা কোনো ক্ষতি করেনি। তুই মন্ত্রীকে আর নুসরাতকে ছেড়ে দে, ওদের গায়ে আর একটা টোকা দিবি না তোরা। কেন রে, বুকের মধ্যে লাগে তাই না? ঠিক আমাদেরও লেগেছিল। তুই একটা করে সবাইকে মেরে ফেলেছিস, আমার কাছে মানুষগুলোকে মেরে ফেলেছিস, এমনকি আমার গার্লফ্রেন্ডকেও তৈরি রেহাই দিসনি তুই। ওকে মেরে ফেলেছিস, তোর বিন্দুমাত্র পরিমাণে মায়া দেওয়া নেই। তাহলে আমরা কেন মায়া দেওয়া করবো? হ্যাঁ, আমি বলছি তোদের সঙ্গে আমার সব ঝামেলা হয়েছে, তোরা আমাকে মার, আমাকে যা ইচ্ছা তাই কর, কিন্তু আমার কারণে অন্য মানুষগুলোকে কষ্ট দিস না। ওদের কষ্ট আমি সইতে পারবো না। প্লিজ নুসরাতকে ছেড়ে দে। কি বলিস তুই? নুসরাতকে ছেড়ে দেবো? মানে নুসরত তো এখন আমাদের কাছে একটা পণ্য। নুসরাতকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। মেয়েটা এত ফিগার, মেয়েটার ফিগারগুলো না খেয়ে আমি তাকে ছেড়ে দিব? তুই এটা ভাবলি করে? মেয়েটাকে 2 দিন পরে এসে তার বাপ নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তুই তো মারাই যাবি, আমরা সবাই মিলে এটাকে ভোগ করব। তুই নুসরাতের কথা ছেড়ে দে। নুসরাতকে তুই এমনিতেও পাবি না, কারণ আমার ছেলেরা সবাই মিলে একটু মজা নিতে চায়, তাই নুসরাতকে তাদের লাগবে, তাদের হাতে তুলে দে। এই কথা শোনার পরে সবাই আকাশকে মারতে শুরু করলো। তার আকাশ মাইক্রোফোনে বলল অ্যাটাক করার জন্য। চারিদিক থেকে সবাই গুলি করতে লাগলো। আর পাখির মতো চাকে চাকে ওরা সবাই মরতে লাগলো। আকাশ গিয়ে নুসরাতের বাঁধন খুলে দেয়। আর নুসরাতের বাঁধন খুলে দেওয়ার পরে নুসরাতকে তার কাছে রেখে মন্ত্রীকে বাতান খুলে দেয়। তারপরে আকাশ নুসরাতকে জড়িয়ে ধরে গুলি করতে থাকে। নুসরাত অনেক বেশি ভয় পেয়ে গেছে। আর আকাশ ওদেরকে গুলি করতে লাগলো। আর এভাবে প্রায় 30 মিনিট গুলি চলল। আর এদিকে সুযোগ মতো নুসরাত তার বাবাকে কল দেয় পুলিশ পাঠানোর জন্য। গুলি করতে করতে সবাইকে আকাশ মেরে ফেললো। শুধুমাত্র বেঁচে আছে আরাফাত এবং রাফা। ওদের দুজনকেই আকাশ দৌড়ে ধরে ফেললো। ধরে ফেলার পরে রাফাকে কোনো কথা ছাড়াই মেরে ফেললো। তারপর আরাফাতের সামনে আসলো। আরাফাতের সামনে আসার পরে তখন বলতে লাগলো, আরাফাত, তুই অনেক বেশি অন্যায় করে ফেলেছিস। তোর ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে তোকেও আমি সেভাবে হত্যা করব। আর শেখ সাদিকে মেরে দিয়েছি। তুই না অনেক বড় বড় কথা বলেছিলি? প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বেশি অন্যায় করে ফেলেছি। আমি আর কখনো এমনটা করবো না। আমি তোর কাছে মাপ চাইছি। আমি তোর বাবাকে মারিনি, তোর বাবাকে মেরেছে হৃদয় শেখ সাদি এবং রাফা। আমি কোনো কিছু করিনি, আমি জাস্ট ওদের সঙ্গে দাঁড়িয়েছিলাম। এটা ছাড়া আমার আর কোনো কিছু করার ছিল না, কারণ আমি যদি ওখানে না থাকতাম তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। আসলে ক্ষমতার লোভ ছিল আমার। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আর কোনো কথা না শুনে আকাশ তাড়াতাড়ি করে পরপর অনেকগুলো গুলি করে দেয়। আর গুলি করার পরে ছটফট করতে করতে সেখানেই মারা গেল। আর সঙ্গে সঙ্গে নুসরাত এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, সাথে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তখন নুসরাত আকাশকে বলতে লাগলো, আমি আমার নিজের জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। এখন আমাকে বিয়ে না করো তাহলে আমি সত্যি সত্যি সুইসাইড করব। আমি তোমাকে কাছে পেতে চাই। আমার তোমার কোনো কিছুর প্রতি লোভ নেই, টাকা পয়সা কোনো কিছুর প্রতি লোভ নেই। হয়েছে পাগলি, আর কান্না করতে হবে না। আজকে আমরা বিয়ে করব ধুমধাম করে। কিন্তু এভাবে কান্না করলে তো আর বিয়ে করব না, কারণ আপনাকে অনেক খারাপ দেখা যায় কান্না করলে। তাহলে ভালো, কখন আমাকে ছেড়ে যাবে না।
আমাকে তুমি থাপ্পড় মারো, যা ইচ্ছে তাই করো, কিন্তু কখনো আমাকে দূরে সরিয়ে দিও না। আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার ভালোবাসার ভাগ আর তুমি চলে গেলে এটা সহ্য করতে পারবো না। তারপর আকাশ এবং নুসরাতের বিয়েটা হয়ে যায় বেশ ধুমধাম করে। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।